আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ের প্রেমগাথা পর্ব ২৩। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। উপন্যাস পাঠে আমি কানিজ রহমান। উতলা মনে সুস্থিরতা নয়, অস্থিরতার প্রকাশ মিলে। মায়ার ক্ষেত্রেও তাই। তীব্র অস্থিরতায় কোচিং ক্লাসে মন টেকাতে পারছে না। কেমন নিশ্চল চোখে তাকিয়ে আছে হোয়াইট বোর্ডের কালো লেখাগুলোর দিকে। একের পর এক লেসন বোঝাচ্ছে টিচার, আর মায়া শুধু সেদিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে। পাশে জুই, শ্রেয়া, নাদিয়া বসে। সবার মনোযোগ হোয়াইট বোর্ডের লেখার উপর। থমথমে পরিবেশে উপস্থিত টিচারের লেসন বাক্যের শব্দ ছাড়া ক্লাসে কোথাও টু শব্দ পর্যন্ত নেই। এমন নীরবতার মাঝে হুট করেই উঠে দাঁড়ালো মায়া। অধ্যয়নরত শিক্ষককে উদ্দেশ্য করে বলল, স্যার, আমার অসুস্থ লাগছে, আমি বাসায় যাব। মায়ার হঠাৎ কথায় ক্লাসে উপস্থিত সকল স্টুডেন্টের নজর পড়ল মায়ের উপর। ততক্ষণ হোয়াইট বোর্ডের লেসন বোঝানো অধ্যয়নরত রহমান সাহেবও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। মায়া তখন অসুস্থ মুখভঙ্গিতে তাকিয়ে। জুই, শ্রেয়া মায়ের দুপাশে বসায় ওকে খোঁচালো। কি হয়েছে আকার ইঙ্গিতে জানতে চাইল। মায়া তেমন কিছুই বলল না, আর না তাকালো ওদের দিকে। একরোখা দৃষ্টিতে তাকিয়ে রইল রহমান সাহেবের দিকে বেরিয়ে যাওয়ার সম্মতি পাওয়ার আশায়। হালকা ভ্রু কুঁচকে মায়াকে দেখল রহমান সাহেব। মায়াকে অসুস্থ মনে হয় তিনি প্রশ্ন তুলে জানতে চাইল, কি সমস্যা। মায়ের তৎক্ষণাৎ উত্তর আসলো ক্লান্তিতে, স্যার, আমার খারাপ লাগছে, বেশ অসুস্থ ফিল করছি, ক্লাসে মনোযোগী হতে পারছি না, দুর্বলতা কাজ করছে শরীরে। মায়ের অসুস্থতা নিয়ে আর ঘাটালো না রহমান সাহেব। সহজ গলায় সম্মতি দিল মায়াকে যাওয়ার। আচ্ছা, যাও। স্যারের পারমিশন পেতেই মায়া বই খাতা গুছিয়ে কাঁধে ব্যাগ চড়িয়ে বেরিয়ে এলো স্যারকে সালাম দিয়ে। জুই তখনও ক্লাসে বসে সন্দিহান দৃষ্টিতে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে। হুট করে মায়ের কি হলো বুঝতে পারল না সে। মায়া অসুস্থ হলে জুইকে কেন বলল না এতক্ষণ? কেন বা মায়া অসুস্থ অবস্থায় জুইকে সঙ্গে না নিয়ে একা চলে গেল? কিন্তু মায়াকে দেখে জুইয়ের মনে হচ্ছে না সে অসুস্থ। দিব্যি হেঁটে চলে যাচ্ছে। এমনকি যাওয়ার পূর্বে জুইকে একটু বলে পর্যন্ত গেল না। কিন্তু কেন? জুই বুঝল না মায়ার মন খারাপের বিষয়টি। শুধু মায়াকে ক্লাস হতে বেরিয়ে যেতে দেখল। কোচিং ক্লাস শেষ হতে আরো 1 ঘন্টা বাকি। আপাতত এই 1 ঘন্টা জুই বাকি ক্লাসগুলো করে নিক, তারপর না হয় বাসায় গিয়ে জেনে নিবে মায়ের আজ ক্লাসগুলো না করার কারণটি। এমনিতেও মায়ের হাবভাব ভালো না। বড় কিছু হওয়ার আগে বাসায় গিয়ে যেভাবে হোক আরিফের কানে তুলতে হবে বিষয়টি। ক্লাস পুনরায় কন্টিনিউ হতে জুই সেদিকে তাকিয়ে মনোযোগী হলো। মায়া ততক্ষণে কোচিং সেন্টারের বিল্ডিং হতে বেরিয়ে রাস্তায় নামলো। এদিক সেদিক তাকিয়ে হাঁটা ধরলো বাসার রাস্তার দিকে। আজ আর অটোরিকশা কিছু নিল না, কারণ সামনে ওর বিশেষ একটা কাজ আছে। আর এই কাজের জন্যই তো মায়া স্যারকে মিথ্যা বলে ক্লাস মিস দিল। হুম, আসলে মিথ্যা নয়, সত্যি মায়া অসুস্থ। তবে শারীরিকভাবে নয়, মানসিকভাবে। সেই মানসিক যন্ত্রণার জন্য মায়ের কোনো কিছুতেই মন টিকছে না। মায়া ফুটপাত ধরে হেঁটে হেঁটে রাস্তার মোড়ে আসলো। অনুসন্ধান চোখে এদিক সেদিক তাকালো। আজ দুপুরে তো হৃদের সঙ্গে মায়ের এদিকটাই দেখা হয়েছিল। এখন আসিফদের এদিকটায় কোথাও পেয়ে যাওয়ার কথা। মায়া হেঁটে আরো একটু সামনেই গেল। আশেপাশে হৃদ বা আসিফ কাউকে দেখলো না। যে রেস্টুরেন্টে মায়া দুপুরে বসে হৃদের সঙ্গে কথা বলেছিল সেখানটাও হৃদ বা তাদের লোকদের দেখা গেল না। মায়ের হতাশায় বুক ভারী হলো। মনে মনে আরো একবার মায়া নিজেকে শুধালো, এই ভেবে যে তখন মায়ার ওইভাবে হৃদের কথায় রেগে গিয়ে রিয়েক্ট করা উচিত হয়নি। মায়া তো শুরু থেকেই জানতো হৃদ খান যে তেরা স্বভাবের। মায়াকেও অপছন্দ করে। এমন অপছন্দের মানুষকে সাহায্য করতে গিয়ে যে হৃদ খান মায়াকে একটু একটু অপমান করবে, সেটা মায়ের মাথায় আগেই রাখা দরকার ছিল। তাছাড়া প্রয়োজনটা মায়ের ছিল, হৃদের নয়। তাই ব্যবহারের নমনীয়তা মায়ের মাঝে রাখা দরকার ছিল, হৃদ খানের কথায় রেগে না গিয়ে। ভুল মায়ার হয়েছে, সাহায্য মায়ের দরকার হৃদ খানের থেকে। এখন মায়া হৃদ খানকে সরি বলে আবারও সুন্দর করে বুঝিয়ে বলবে মায়ার নিখোঁজ স্বামীকে খোঁজার কতটা দরকার। এজন্য তো ক্লাস মিস করে হৃদের সঙ্গে দেখা করতে বের হলো সে। মায়া আবারও ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকালো অনুসন্ধান চোখে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আরও একটু সামনেই গেল। দৃষ্টি তখনও মায়া এলোমেলো হৃদকে খুঁজতে। কিন্তু হঠাৎই দেখা হলো সিনিয়র ভাই রাকিবের সঙ্গে। মূলত রাকিব রাস্তা পার হয়ে এদিকটায় আসছিল কোচিং সেন্টারের উদ্দেশ্যে। কিন্তু পথিমধ্যে মায়াকে দেখায় সে মত বদলিয়ে কোচিং সেন্টারে না গিয়ে মায়ের পথে এসে দাঁড়ালো। এগিয়ে আসতে আসতে মায়াকে কুশলাদি বিনিময় করে জানতে চাইল, ভালো আছো মায়া?
অন্যমনা হয়ে হাঁটছিল মায়া। রাকিবের কণ্ঠস্বর পেয়েই চোখ তুলে তাকাতে দেখলো রাকিবের হাসি হাসি মুখখানা। মায়ার অস্বস্তি হলো। তারপরও সৌজন্য বজায় রেখে অল্প হেসে পড়ল, জি ভাইয়া, ভালো। আপনি? এই তো ভালো। তোমাকে পেয়ে আরো ভালো হয়ে গেলাম। তা এই সময়ে কোচিং এর বাইরে কি করছো? তোমার তো ক্লাস চলছে মনে হয়। রাকিবের কথায় হাসফাস করলো মায়া। লোকটা সরাসরি মায়াকে আজকাল প্রেম নিবেদন করে বেড়ায়। মুখের ভাষায় অন্তত তাই প্রকাশ হয়। মায়া ইতস্ততায় মিয়ে কাঁধে ব্যাগটা টেনে বলল, জি ভাইয়া, ক্লাস চলছে। আসলে আমি একটু অসুস্থ ফিল করছিলাম, সেজন্য স্যারকে বলে বাসায় চলে যাচ্ছি। মায়ের কথা শেষ হতেই উদ্বিগ্নতা দেখা গেল রাকিবের মাঝে। আগ বাড়িয়ে মায়ের কপালে হাত রেখে অসুস্থতা পরখ করতে গেলে মায়া দ্রুত পায়ে পিছু হাঁটে। রাকিব সেদিকে তাকিয়ে একই উদ্বিগ্নতায় বলে, কি হলো মায়া, পিছিয়ে যাচ্ছ কেন? তুমি কি বেশি অসুস্থ? চলো ডাক্তারের কাছে যাই। রাকিবের অযথা কেয়ার দেখানোটা পছন্দ হলো না মায়ার। মায়াকে কেউ অকারণে অযাচিতভাবে সামান্য ছুঁয়ে দিবে সেটা মোটেও পছন্দ না। তারপরও মুখ বাড়িয়ে রাকিবকে কঠিন বাক্য বলল না। এই এলাকার ছেলে, তারপর আরিফের সহপাঠী বন্ধু, আবার মায়ার সিনিয়র। তাই মায়া কিছু বললে এখন ঝামেলা হতে পারে সেই ভেবে কথা বাড়ালো না। শুধু বিরক্তি চেপে রাকিবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইল। কিন্তু অধৈর্যের রাকিব ফের মায়ের পথ আটকে দাঁড়িয়ে একই উদ্বিগ্নতা দেখিয়ে বলল, কি হলো, কোথায় যাচ্ছ তুমি? চলো আমার সাথে, ডাক্তারের কাছে যাবে। ভয় পেও না, আমি আরিফকে ফোন করে বলে দেব তুমি আমার সাথে আছো। বিরক্তির জেদ্দি গলায় বলল মায়া। ভাইয়া প্লিজ, পথ ছাড়ুন। আমার কিছু হয়নি, ভালো আছি আমি। মায়ার কুঁচকানো চোখ মুখ দেখে রাকিব জানতে চাইল, তুমি কি আমার সাথে অস্বস্তি বোধ করছো মায়া? মায়ার তৎক্ষণাৎ উত্তর, জি। আসসালামু আলাইকুম ভাবি, কোনো সমস্যা? রাকিব কিছু বলার আগেই গমগমে গলার সুর কানে আসলো দুজনের। মায়া রাকিব দুজনেই হালকা চমকে পিছনে তাকালো। দেখলো সুন্দর দেখতে একটা ছেলে দাঁড়িয়ে। ছেলেটির নাম রাহাত। রাকিব চিনে। হৃদ খানের ছেলে পেলে হলো রাহাত। মায়াও চিনে রাহাতকে, তবে নাম জানে না। মায়ের সাথে রোজ সকাল বিকাল করে দেখা হয় রাস্তায়। তখন মায়াকে ভাবি ভাবি ডেকে কুশলাদি জিজ্ঞেস করে। প্রথম প্রথম মায়া ভয় পেলেও একটা সময় বিরক্তি হতো আগ বাড়িয়ে ভাবি ডাকা নিয়ে। কিন্তু এখন আর বিরক্তি হয় না, বরং ভালোই লাগে এত বড় দামড়া দামড়া ছেলেদের কাছে সম্মান পেতে। শুধু এরা নয়, দেখা যায় রাস্তাঘাটে, কলেজে, ক্যান্টিনে, সবখানে ছোট বড় সবাই মায়াকে ভাবি ডেকে সম্বোধন করে। এজন্য এখন আর মায়া ওইভাবে রিয়াক্ট করে না, বরং মায়া নিজেকে সেফ ফিল করে। মায়ের মনে হয় এই ছেলেগুলোর জন্যই মায়ের আশেপাশটা সর্বদা নিরাপদ থাকে। কেউ মায়াকে অহেতুক বিরক্ত করতে পারে না। যদিও বা কেউ মায়াকে ডিস্টার্ব করতে আসে, তাহলে দেখা যায় তার কিছুক্ষণের মধ্যে রাহাতের মতন একটা না একটা ছেলে হাজির হবে সেখানে। আর মায়াকে ভাবি ভাবি ডেকে সম্মান দিয়ে ওই ছেলেকে সঙ্গে করে নিয়ে লাপাত্তা হয়ে যাবে তক্ষুনি। এতে মায়ের সুবিধা হয়। এখন আর বাজে কোনো পরিস্থিতির মুখে পড়তে হয় না মায়াকে এদের জন্য। সেজন্য মায়াও নিজেকে সবার জাতির ভাবি বলেই মনে করে। যে জাতির ভাইয়ের জন্য মায়াকে ভাবি ডাকা হোক না কেন, সে জাতির ভাই তো আর মায়াকে ডিস্টার্ব করছে না। সেজন্য মায়াকে এই দামড়া দামড়া ছেলেপেলেদের ভাবি ডাকা নিয়ে আপত্তি নেই, বরং ডাকুক। এতে লাভ মায়ারই। এ যেমন এখন মায়াকে সিনিয়র ভাই রাকিবের হাত থেকে বাঁচাতে হাজির হলো এই ছেলে। এতে মায়ের সেই জাতির ভাইকে মনে মনে একটা ধন্যবাদ দিতে মন চাইছে। যদি কখনো জাতির ভাইকে সামনে থেকে মায়া পায়, তাহলে অবশ্যই ধন্যবাদ একটা দিবে। মায়া রাহাত ছেলেটার মুখের দিকে তাকিয়ে হাসলো। বেশ সৌজন্যতা দেখিয়ে বলল, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপাতত একটু সমস্যায় আছি বলতে পারেন। মায়ের কথায় রাহাত এগিয়ে আসলো। রাকিব চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। রাহাত ভাবি ডাকছে, মায়া সেই ডাকে স্বাচ্ছন্দ্য বোধ করে জবাব দিচ্ছে। আবার নিজের সমস্যার কথাও বলতে চাচ্ছে বলে ব্যাপারটা রাকিবের ভালো লাগলো না। সে অসন্তুষ্ট চোখে মায়ের দিকে তাকিয়ে। রাহাত ততক্ষণে মায়ের সামনে দাঁড়িয়ে রাকিবকে সরাসরি দেখে মায়ের দিকে তাকালো। ব্যবহারে নমনীয়তা দেখিয়ে সম্মান দিয়ে বলল, জি ভাবি, আমাকে বলুন কি সমস্যা, আমি আপনাকে হেল্প করছি। রাকিবকে আর চোখে এক পলক দেখে মায়া রাহাতের কাছে সরাসরি বলল, আসলে তেমন কিছু না, আমি আসিফ ভাইদের খোঁজ করছিলাম। আশেপাশে কোথাও দেখছি না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। আসলে আমার হৃদ ভাইয়ার সাথে একটা জরুরি কাজ ছিল। এখন ওনাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? সন্দিহার দৃষ্টিতে তাকিয়ে রাকিব মায়ার কথার পৃষ্ঠ প্রশ্ন করে জানতে চাইল, তোমার হৃদ ভাইয়ের সাথে কি কাজ? রাকিবের কথায় মায়া বিরক্তি নিয়ে কিছু বলবে তার আগে ঝটপট উত্তর করল রাহাত। বলল,
ভাবি, ভাই তো আমাদের সামনেই আছে। ওই যে কালো থাই গ্লাসটা দেখছেন, এটা পেছনে ভাই বসে আছে। এটা হৃদ ভাইয়ের বাবার অফিস। এখন ভাই এখানেই আছে। কালো গ্লাস হয় আপনি দেখতে পাচ্ছেন না, তবে আমাদেরকে ভাই সরাসরি দেখতে পাচ্ছে গ্লাসের ওপাশ থেকে। আপনি ভেতরে যান, ভাইকে সেখানে পাবেন। বিষণ্ণয়ে মায়া ঘাড় ঘুরে তাকালো কয়েক কদম দূরে রাস্তার পাশে বড় থাই গ্লাসের ওপর। সূর্যের আলোয় ভিতরকার মানুষজন দেখা যাচ্ছে না, তবে ভেতরে বসে থাকা মানুষগুলো যে অনায়াসে মায়াদের দেখা যাচ্ছে সেটা বেশ বুঝতে পারল মায়া। হঠাৎ মায়ের ধ্যান ভাঙল রাহাতের পরবর্তী কথায়। রাহাত এগিয়ে এসে রাকিবের এক বাহু জাপটে জড়িয়ে ধরতে ধরতে বলল, আরে রাকিব ভাই, তোমার সাথে আমার অনেক দিন ধরে গল্প করা হয়নি। তুমি আমার সাথে চলো, আজ আড্ডা দিব। এখানে দাঁড়িয়ে কি করবি? চলো চলো। রাহাত কথাগুলো বলতে বলতে রাকিবের হাত টেনে টুনে জোরপূর্বক নিয়ে গেল নিজের সাথে। রাকিব তখনও মায়ার দিকে তাকিয়ে বলছে নিজের খেয়াল রাখতে। মায়া রাহাত চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো। চাপা শ্বাস ছেড়ে কাঁধের ব্যাগটা আরো একটু টেনে ফুটপাত ছেড়ে কয়েক কদম এগিয়ে দাঁড়ালো থাই গ্লাসের দরজার সামনে। মায়া টুকা দেওয়ার আগেই ভিতর থেকে আসিফ দরজা খুলে ৩২ পাটি দাঁত দেখিয়ে হাসলো। মায়া আসিফের হাসি হাসি মুখখানার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনাদের সাথে কথা ছিল। রিদ ভাইয়া কি ভিতরে আছেন? জি আপু, আসুন। আসিফ দরজা ছেড়ে দাঁড়াতে মায়া পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে মুখোমুখি হলো হৃদের তীক্ষ্ণ প্রখর রোদের দৃষ্টির সঙ্গে। কেমন একঘেয়েমি কটমট চোখে তাকিয়ে মায়ার দিকে। মায়া হৃদের শক্ত দৃষ্টিতে থম্মত খেয়ে বসলো। ভাবলো অসময়ে চলে আসায় হয়তো হৃদ রেগে গেছে, কিন্তু মায়ের কথা বলাটা জরুরি ভেবে নিজেকে সাহস দিল। কয়েক কদম হেঁটে হৃদের টেবিলের সামনে দাঁড়াতে দাঁড়াতে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। হৃদ উত্তর করল না, বরং দৃষ্টিতে আরো তীক্ষ্ণতার তেজ বাড়ালো মায়ার। মুখটা কেমন শক্ত জোয়ালে দেখালো হৃদের। মায়া বুঝলো হৃদ হুটহাট রেগে যাচ্ছে কেন। মায়ের অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে, নাকি অন্য কোনো কারণ। হয়তো মায়ের অসময়ে উপস্থিতির জন্য বিরক্ত। দুপুরের দিকে তো হৃদ মায়াকে অপমান করেছিল, আর তাতে মায়া রেগেমেগে পাল্টা জবাব দিয়েছিল। আর হৃদ খানের সাহায্য চাইবে না বলে কড়া কথাও শুনিয়েছিল। এখন আবার মায়াকে হৃদ খানের দোয়ারে আসতে দেখে হয়তো মায়ের ওপর রেগে যাচ্ছে। মায়া হৃদের রাগ শান্ত করতে চায় বলে হাঁসফাঁস করে মিনমিন গলায় বলল, আই অ্যাম সরি ভাইয়া। আসলে আমার তখন আপনার সাথে ওইভাবে রেগে কথা বলা উচিত হয়নি। আমার ভুল হয়েছে, এজন্য আমি আবারও সরি। আমাকে ক্ষমা করে দিন ভাইয়া। আম মায়ার কথার মাঝে শোনা গেল হৃদের শক্ত তেজি গলার স্বর, আসিফ, বাইরে যা। জি ভাই। মায়া চমকে পিছনে তাকাতে দেখলো আসিফ ততক্ষণে দরজার বাইরে চলে গেছে এবং থাই গ্লাসটা টেনে বাহির থেকে বন্ধ করে দিচ্ছে। মায়া ঘাবড়ে সামনে হৃদের দিকে তাকালো। হৃদ তখনও মায়ার দিকে একইভাবে তাকিয়ে। মায়ার তাকানোতে চোখাচোখি হলো দুজনের। মায়া দৃষ্টি নত করল, ভয়ার্ত মুখে আর চোখে আশেপাশে তাকালো। বিশাল অফিস কক্ষ জুড়ে মায়া আর হৃদ ছাড়া অন্য কেউ নেই। মায়া হঠাৎ অজানা ভয়ে গলা শুকিয়ে এলো। একা একটা মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে এভাবে দেখা করতে চলে আসাটা মায়ের ঠিক হয়নি ভেবে আরো ভয়ার্ত হলো। এখন চলে যাওয়াটা মায়ের ঠিক হবে কিনা তাও ভাবলো। যদি হৃদের মতিগতি মায়ের নিকট ভালো না ঠেকে, তাহলে টেবিলের ওপর কাচের গ্লাস দিয়ে হৃদের মাথা ফাটাবে বলে মনে মনে ঠিক করেও নিল। ভয়ার্ত ভাবুক মায়ার ধ্যান ভেঙে শোনা গেল হৃদের স্বর, আমার রুচিতে পচা ধরেনি যে আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবো। অহেতুক ভয় পাওয়া বন্ধ করেন। হৃদ খানের টেস্ট এত নিচু নয় যে আপনার মতো মেয়ের প্রতি রুচি দেখাবে। যার স্বামী থাকা সত্ত্বেও রাস্তায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় এমন একাধিক পুরুষে আসক্তি নারীরা, আর যাই হোক, হৃদ খানের রুচিতে অন্তত পড়ে না তারা। হৃদের কথার অপমানে মায়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে রাগে। মায়া একাধিক পুরুষে আসক্ত নারী? এমন অপমানজনক কথা মায়াকে ওর জীবনেও কেউ বলেনি। ঘৃণায় মায়ার শরীর জ্বলে উঠল। এত সময় ধরে হৃদ খানকে নিয়ে মনের ভেতরকার অজানা ভয়টা যেন মুহূর্তে কেটে গিয়ে তীব্র রাগ ভর করলো মায়ের শরীরে। কিন্তু তারপরও বোকামি করল না। আর না দুপুরের মতো রেগেমেগে আগুন হয়ে হৃদকে অযাচিত কিছু বলতে চাইল, যেটা মায়ের জন্য এই মুহূর্তে ভালো হবে না বলে মনে করল। কারণ মায়ের হৃদের থেকে সাহায্য চাই, তাই ব্যবহারে নমনীয়তা মায়ের দরকার। হৃদ খান তো তার তেরা স্বভাব দেখাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু মায়াকে আপাতত হৃদের আত্মসম্মান সাইডে রেখে হৃদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে হবে। তবে একবার যদি মায়ার নিজের নিখোঁজ স্বামীর খোঁজ পেয়ে যায় হৃদের থেকে, তাহলে এই জীবনেও আর সে হৃদ খানের ধার সে ধারবে না।
তখন হৃদ খান তার রাস্তায় আর মায়া ওর নিজের রাস্তায়। মায়া নিজের রাগ চেপে স্বাভাবিকভাবে হৃদের শক্ত হয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে এগিয়ে এসে ধূপ করে হৃদের মুখোমুখি টেবিলের চেয়ারটায় টেনে বসলো। কাঁধের ব্যাগটা টেবিলের উপর রাখতে রাখতে হৃদের কথার পৃষ্ঠে সৌজন্যে হাসি বজায় রেখে বলল, কি যে বলেন না নেতা সাহেব, কোথায় আপনি আর কোথায় আমি? আপনি হলেন একজন অসাধারণ টাকা পয়সাওয়ালা বড়লোক মানুষ, আর আমি হলাম অতি সাধারণ একজন দরিদ্র পরিবারের মেয়ে। আপনার রুচিতে আমাকে পড়লে হবে বলুন? আপনার সাথে আমার যায়? আমার সাথে যায় আমার লেভেলের কোনো মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ কোনো যুবককে। আমার ধরার হলে সেই টাইপের কাউকে ধরবো। তারপরও আপনার ইন্টারেস্টে আসার মতো স্পর্ধা দেখাবো না। আচ্ছা, যাই হোক, আপনাকে একটু জ্বালাতে চলে আসলাম। যদিও আমার উপস্থিতিতে আপনি বিরক্তি বোধ করছেন, তারপরও এই মুহূর্তে আপনাকে ছাড়া আমি দ্বিতীয় কোনো অপশন খুঁজে পাচ্ছি না বলেই বাধ্য হয়ে চলে আসলাম। আসলে আপনার কাছে আমার গোপনীয়তার বিষয়টি ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে, যেটা আপনি ছাড়া আমার পরিবারের বড়রা আর কেউ জানে না। সেজন্য আপনাকে ছাড়া এই মুহূর্তে আমি দ্বিতীয় কোনো পথ দেখছি না, যে আমাকে আমার নিখোঁজ স্বামীর খোঁজ দিতে পারবে। আপনার তো অনেক ক্ষমতা, অনেক দাপট। আপনি চাইলেই আমার সমস্যাটি সহজেই সমাধান করে দিতে পারবেন। আসলে আমার এত তাড়ার কারণ হলো, ওই যে তখন আপনি এই থাই গ্লাসটা দিয়ে রাস্তায় আমার সাথে একটা ছেলেকে দেখছিলেন না? ওনার নাম রাকিব, আমার বয়ফ্রেন্ড। লোকটা আমাকে প্রচুর ভালোবাসে, বিয়েও করতে চায়, কিন্তু আমি করতে পারছি না। আসলে আমি আটকে আছি আমার অনাকাঙ্ক্ষিত বিয়েটার জন্য। স্বামীকে চিনি না, তাই তাকে ডিভোর্সও দিতে পারছি না। আর মেয়েদের তালাক না হলে যে দ্বিতীয় বিয়ে করা যায় না, সেটা তো আপনি জানেনই ভাইয়া। তাই প্লিজ আমার দুপুরের কথাগুলো আপনি মনে রাখবেন না। ছোট বোন বা বেয়ান হিসেবে মাপ করে দিয়ে আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আমার ওই লোকটাকে, মানে আমার সাথে যার বিয়ে হয়েছে, তাকে খুঁজে পাওয়া খুব দরকার। প্লিজ ভাইয়া, আপনি আমার প্রয়োজনটা বুঝে লোকটাকে খুঁজে দিন না। মায়া কথাগুলো শেষ করতে করতে টেবিলের ওপরে থাকা পানির গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে সবটা শেষ করে আওয়াজ তুলে টেবিলে রেখে ফের তাকালো হৃদের দিকে। মুহূর্তে চোখাচোখি হলো হৃদের শীতল দৃষ্টি জোড়ার সাথে। এতক্ষণের শক্ত রাগী চোয়ালটা আর নেই হৃদের। কেমন ঠান্ডা আর শীতল দৃষ্টি মেলে তাকিয়ে মায়ার দিকে। মায়া হৃদের হুটহাট মুড পরিবর্তন হওয়ার কারণটা বুঝল না। লোকটা এই রেগে যায় তো এই শীতল। হৃদ হঠাৎ রেগে গেলে যাও বোঝা যায় এখন তাণ্ডব হবে, কিন্তু একদম শীতল হয়ে গেলে আরো ভয় লাগে। তখন মায়ের মনে হয় ঠান্ডা মাথায় হৃদ খান আরো ভয়ানক। এবার আল্লাহ জানে এই লোক মায়ার সাথে আবার উল্টাপাল্টা কিছু করে না বসে। ভালো ভালো মায়ের ঝামেলাটা মিটে গেলেই কেটে পড়বে সে। এই হৃদ খানকে চিনে বলে জীবনে দাবিও করবে না। মুখোমুখি হওয়া তো দূর, এমনি স্বামীকে খুঁজে দিশেহারা হয়ে মায়া কতগুলো মিথ্যে কথা বলল রাকিব ভাইকে জড়িয়ে। এবার যদি হৃদ খান মায়ার মিথ্যা তাড়া দেওয়াটা বুঝে অন্তত তার নিখোঁজ স্বামীর খোঁজটা এনে দেয়, তাহলে মায়া আর সামনে পড়তে চাইবে না এই হৃদের। প্রতিবারই হৃদ খানের অপমান ভীষণ গায়ে লাগে মায়ার। তাছাড়া মায়া এতদিনে এটাও বুঝতে পারে না হৃদ খানের মতো লোক কেন শুধু শুধু মায়ার পিছনে পড়ে মায়াকে অকারণে অপমান করে বেড়ায়। কি এমন শত্রুতা হৃদ খানের সাথে মায়ার, যার জন্য এমন করে? কই, জুই, শ্রেয়া বা অন্য কোনো মেয়েদের সাথে তো মায়া হৃদ খানকে কথাও বলতে দেখে না। এমনকি মায়ার বোন জুই পাশাপাশি হৃদের আত্মীয়ও হয়। কই, জুয়ের সাথে আজ পর্যন্ত হৃদ খানকে দেখলো না মুখ খুলে একটা কথা বলতে। সেখানে শুধু মায়ার সাথে কথাও বলে, আবার অপমানিতও করে। আজব, জানে মারা পড়বে মনে হয়। ভাবুক মায়ার ধ্যান ভাঙল হৃদের নিটল খাপছাড়া কথায়। চমকে উঠে তড়াক করে তাকালো হৃদের শান্ত মুখটার দিকে। কে জানে মারা পড়বে? বিষয়টি বোধগম্য না হওয়ায় মায়া হৃদকে প্রশ্ন করলো তক্ষুনি, কে মারা পড়বে? আপনার বয়ফ্রেন্ড। মানে? কেন? হৃদ মায়ের উত্তেজনার বাক্যে উত্তর করল না। অযাচিত কথা বলে মাথাটা আর গরম বানাতে চাচ্ছে না হৃদ। তার যা করার সে এমনিই করে নিবে। এই মহিলাকে বলে আর লাভ নেই। বয়ফ্রেন্ড জুটিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করাটাও না হয় সে পরে দেখে নিবে। আপাতত এই মহিলাকে একা পেয়ে এই মুহূর্তে হাতছাড়া করবে না হৃদ। সুযোগের সদ্ব্যবহার সেও করবে। কাল রাত অবধি হৃদের মনে হয়েছিল বউ তার প্রেমে দিশেহারা হয়ে তাকে খুঁজছে, কিন্তু আজ দুপুর থেকে হৃদের মনে হচ্ছে বিষয়টা উল্টো। তার ধারণা হয়তো ভুল ছিল। বউ তাকে ভালোবেসে খুঁজছে না, বরং ডিভোর্সের আশায় তাকে চায়। আবার বলছে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। এই বিষয়টা যে হৃদের কোথায় গিয়ে আঘাত করছে, সেটা কাকে বোঝাবে হৃদ?
হৃদ মায়ার মতিগতি বুঝতে চেয়ে আর শক্ত হলো না, বরং শান্ত আর গম্ভীর থাকলো। হুট করে বসা চেয়ারে গায়ে এলিয়ে টেবিলের উপর থাকা ছোট কিউব বলটা হাতে নিয়ে খেলতে খেলতে প্রসঙ্গ পাল্টিয়ে মায়ার উদ্দেশ্যে বলল, আপনার স্বামী খুঁজে দিলে আমার লাভ, আমি কি পাবো? হৃদের নির্দ্বিধায় আবদারে থম্মত খেয়ে গেল মায়া। খানিকটা লজ্জাও পেল। আসলেই তো হৃদ খান কি আর মায়াকে এমনি এমনি ফ্রিতে কাজ করে দিবে? অবশ্যই কাজের বিনিময় লাগবে। তাহলে মায়া কেন এতক্ষণ যাবৎ টাকা পয়সার কথা ভাবেনি? কেন মায়ার মাথায় আসেনি দুনিয়াতে ফ্রিতে কোনো কিছু হয় না টাকা ছাড়া? ভাবলেও বা কি, মায়ের কাছে তো টাকা পয়সা নেই। হৃদ যদি মায়াকে সাহায্য করতে চেয়ে মোটা অঙ্কের টাকা চায়, তাহলে মায়া কি করে দিবে? কিভাবে জোগাড় করবে এতগুলো টাকা? আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই। তবে আপনি আমাকে বলুন কত দিতে হবে আমাকে, আমি টাকা জোগাড় করে দিয়ে দিব দ্রুত। বাকি কাজ ফাঁকি। বাকি শব্দটা আমার ডিকশনারিতে নেই। যা দেওয়ার নগদে দিবেন, তারপর কাজ হবে। মায়া বেশ অসহায় বোধ করলো টাকা না থাকায়, সাথে বেশ অপমান হলো। কত টাকা চাই হৃদের সেটাও মায়া বুঝতে পারছে না। তবে হৃদের মতিগতি বলছে সে অনেক টাকা চাইবে মায়ের কাছ থেকে। মায়া এত টাকা জোগাড় করবে কোথায় থেকে? কত চাই আপনার? আমার তো অনেক কিছু চাই। আপনি কত দিতে পারবেন সেটা বলেন। আপনি বলুন। 2 লাখ। মায়া চমকে চোখ বড় বড় করে হৃদের দিকে তাকায়। এত টাকা মায়াকে বিক্রি করলেও পাওয়া যাবে না। সামান্য একটা লোকের জন্য 2 লাখ টাকা চাইছে এই লোক। আল্লাহ! মায়া এতক্ষণে বুঝতে পারছে এসব নেতা ফেতারা শুধু মায়ের মতো অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা উসুল করে টাকার পাহাড় বানাচ্ছে, আর কিছু না। সামান্য একটা মানুষের তথ্যের জন্য কেউ এত টাকা চায়? এত টাকা আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। আমি কিনবো আপনায়, হবেন বিক্রি আমার কাছে? হৃদের আপত্তিকর কথায় মায়া থমকে গেছে বসে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে হাঁসফাঁস করে মায়া ফের আপত্তি জানিয়ে মিনমিনিয়ে বলল, আমার কাছে এত টাকা নেই, আপনি কমিয়ে বলুন। হুম, কমানো যাবে না। 2 লাখই লাগবে আমার। তবে আপনাকে একটা পরামর্শ দিই। 2টা কিডনি দিয়ে কি করবেন? স্বামীর জন্য একটা কিডনি আমাকে দিয়ে দেন, আমি সেটা বিক্রি করে দিই। আমার 2 লাখ টাকাও আসবে, সাথে আপনি আপনার নিখোঁজ স্বামীর তথ্যও পেয়ে যাবেন। কি বিক্রি করবেন স্বামীর জন্য নিজের একটা কিডনি? হৃদের কথায় ভাবুক হলো মায়া। কথাগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হলো মায়ার কাছে। মায়া আসলেই 2টা কিডনি দিয়ে কি করবে? একটা কিডনি বিক্রি করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তাছাড়া একটা কিডনি দিয়েও তো মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে। সেক্ষেত্রে মায়াও বাঁচবে। কিন্তু কথা হলো একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন? সেটাও তো মায়া জানে না। মায়ের আগে সেটা জানতে হবে, তারপর বাকি সব কিছু। মায়া বেশ ভাবুক হয়ে প্রশ্ন করল হৃদকে, আচ্ছা, একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন? মায়াকে নিজের কথার জালে ফাঁসাতে পেরে হৃদ বাঁকা হাসল। তীক্ষ্ণ চোখ ঘোরালো মায়ের ভাবুক চেহারার দিকে। দীর্ঘ সময় নিয়ে হাতের মুঠোয় চেপে রাখা কিউব বলটা এবার টেবিলের উপর রাখলো, আর তাতে ছোট শব্দ করলো। কিউবটা টেবিলের উপর রাউন্ড তুলে হৃদ মায়াকে বলল, এই ধরেন অর্ধার্ধি বছর বাঁচবেন। যেখানে 60 বছর বাঁচতেন সেখানে এক কিডনি দিয়ে 30 বছর বাঁচবেন। তবে 30 বছরও কিন্তু কম না, হ্যাঁ, অনেক দিন কিন্তু। তাই স্বামীর জন্য একটা কিডনি বিক্রি করাই চাই, কি বলেন? হৃদের কথায় তৎক্ষণাৎ মত বদলালো মায়া। আপত্তি করে বলল, হুম, তাহলে কিডনি দেওয়া যাবে না। কিডনি প্ল্যানিং ক্যান্সেল। অন্য কিছু বলেন তাহলে। কেন? মত বদল করলেন কেন? এখন আর স্বামী লাগবে না? হুম, স্বামীকে অবশ্যই চাই, তবে নিজের জীবনের বিনিময়ে নয়। আমার সংসারে পরনারী চাই না। দেখা গেল তাকে খুঁজতে গিয়ে একটা কিডনি আমার চলে গেল। বাকি এক কিডনি নিয়ে স্বামীর সাথে 30 বছর সংসার করার পর আমি মারা গেলে সে বাকি 30 বছর পার করার জন্য ধেই ধেই করে আরেকটা বিয়ে করে নিবে। আমি যে তার জন্য জীবন দিলাম সেটা দেখবে না। সব পুরুষ মানুষ একই হয়, এদের বুড়ো বয়সেও কুড়ার ডাক দেয়। তার জন্য স্বামীদের বিশ্বাস করতে নেই, আমিও করব না। সেজন্য অল্পতে আমাকে মরলে চলবে না। আমি মরলে আমার জায়গায় তার জীবনের ঠিক আরেকজনের জায়গা হবে। আমি যে তাকে খুঁজতে গিয়ে নিজের আয়ু কমালাম সেটা আর সে দেখবে না, বরং সে দেখবে তার নতুন বউ, এবং আমাকে ভুলে দিব্যি সে সুখের সংসার করবে। আর সমাজ দেখানো অজুহাত দিবে আমাদের ইসলামের শরীয়তে 4টা বিয়ের বিধান আছে বলে। সেজন্য তার বউ নেই বলে সে আরেকটা বিয়ে করছে।
আমি জীবিত থাকার অবস্থায় দ্বিতীয় বিয়ে করেনি এমনটা বলে আলগা পীড়িত দেখাতে পারে। এজন্য কিডনির প্ল্যানিং ক্যান্সেল। এর চেয়ে ভালো আমি বরং 2 কিডনি নিয়ে জীবিত থেকে স্বামীর উপর নজর রাখি। মরে গেলে তো সব শেষ। মায়ার লম্বা চওড়া কথা হৃদ হতবম্ব হয়ে গেল। সে কখনো ভাবেনি মায়া এতটা গভীর ভাবে। দুজনের পরিচয় এখনো হয়নি, অথচ না দেখেই হৃদকে সন্দেহের তালিকায় ফেলে দিল তার বউ। তাছাড়া এই মেয়ের কথায় স্পষ্ট সে স্বামীর সংসার করতে চাই। হৃদ বাজিয়ে দেখবে একটু। সংসার করতে চাও? অন্যমনস্ক হওয়ায় হৃদের কথা প্রথমবারে বুঝল না মায়া। জি, সংসার করতে চান স্বামীর সাথে? মায়া হাঁসফাঁস করে দৃষ্টি সরালো হৃদের থেকে। হৃদ মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বুঝল মায়া হৃদকে উত্তরটা দিতে সংকোচ বোধ করছে। সেজন্য হৃদ মায়াকে অভয় দিয়ে বলল, নির্ভয়ে বলেন, আমি কাউকে বলবো না। হুম। মায়া ছোট সম্মতিতে হৃদের ভিতর কাঁপল। সেই কম্পন শক্তপোক্ত হাতেও দেখা গেল। যার তোপে হাতের মুঠোয় থাকা বলটা বেখেয়ালি ছুটে ফ্লোরে পড়ল শব্দ করে। হঠাৎ শব্দে কেঁপে উঠল মায়া। বলটা ঘুরতে ঘুরতে কক্ষের এক পাশে গিয়ে ঠেকল। মায়া সেদিকে এক পলক তাকিয়ে হৃদের দিকে তাকাতে চোখাচোখি হলো হৃদের ঘোলাটে অদ্ভুত দৃষ্টির সাথে। মায়ের শরীর কাটা দিল হৃদের অদ্ভুত দৃষ্টিতে চোখাচোখি হতে। মায়া দৃষ্টি নত করল। হৃদ সেভাবেই জিজ্ঞাসা করল, আপনি যে বললেন আপনার স্বামী পূর্ব বিবাহিত? উনি মিথ্যে বলেছেন আমায়। ওনার কোনো বউ নেই। কি করে বুঝলেন? আমার বিশ্বাস সে বিবাহিত না। আপনার বিশ্বাস মিথ্যাও তো হতে পারে। হবে না। এতটা কনফিডেন্স? না, আত্মবিশ্বাস। যদি লোকটা খারাপ হয় তো? খারাপ হবে ভেবেই গ্রহণ করেছি তাকে। হৃদ আর কিছু বলতে পারল না। তার বুক কাঁপছে, প্রচণ্ড কাঁপছে। হয়তো না চাইতেও অনেক কিছু জেনে গেছে তাই। মায়ের ওপর অনেকক্ষণ দৃষ্টি মেলে চেয়ে থাকলো একইভাবে। তারপর হুট করে বলল, তাহলে এক কাজ করেন, আপনার জায়গায় আপনার স্বামীর একটা কিডনি দিয়ে ডিল ডান করি। কি বলেন? তাকে খুঁজে পেলে তার একটা কিডনি না হয় আমি রেখে দিব, এবং সে 30 বছর পর মারা গেলে তখন না হয় আপনি আমাকে বিয়ে করে নিলেন। কি বলেন? এতক্ষণ যাবৎ হৃদের সহজ ভাষায় মায়াও নরম হয়েছিল, কিন্তু হঠাৎ হৃদকে আগের ভঙ্গিতে ফিরতে দেখে মায়া হতাশ হয়, সেই সাথে বিরক্তও। আশ্চর্য, মায়ের স্বামী মরলে এই লোককে কেন বিয়ে করতে যাবে? এই লোক আসলো কোথায় থেকে আবার? আপনাকে কেন বিয়ে করব? তো কি করবেন? পরকীয়া চালাবেন আমার সাথে? বাজে কথা কেন বলছেন? পরকীয়া কেন করব? আপনার স্বামীর প্রতি দরদ দেখে আমার আপনার প্রতি একটু একটু ইন্টারেস্ট জাগছে। আপনাকে বিয়ে করা তো সম্ভব না, তবে পরকীয়া চালাতে সমস্যা নেই। ঘরে আপনার জামাই থাকবে, সেই ঘরে আমারও বউ থাকবে। রাতে জামাইকে সময় দিবেন আর দিনে আমাকে। পরকীয়া সম্পর্কগুলো তো এমনই হয় নাকি? তারপর আপনার স্বামী যখন মারা যাবে তখন একেবারে না হয় আমাকে বিয়ে করে নিলেন। কি করবেন বিয়ে আমাকে? অসম্ভব। মায়ার নাক মুখ সিটকে বলা কথাটাতে হৃদ হাসল। মায়াকে উদ্দেশ্য করে ফুরফুরে মেজাজে বলল, কি জানি অসম্ভব কিনা, তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনার ইজ্জত আমার ইজ্জত, আমার ইজ্জত আপনার ইজ্জত টাইপ সম্পর্ক আছে। তাই আমাকে বেশি ভাই ভাই না ডেকে পরকীয়া স্বামীও ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। হৃদের অসভ্য কথায় মায়া আর বসে থাকতে পারল না। ঠাস করে উঠে কিছু না বলে চলে যেতে নিয়ে পিছনে ডেকে হৃদ ফের বলল, রাগ দেখালে তো হবে না ম্যাডাম। কাল সকালে আপনাকে আবারও হাজিরা দিতে হবে এখানে। যদি স্বামীর খোঁজ চান তো, তবে একা আসবেন অবশ্যই।